শুভ সন্ধ্যা। অত্যন্ত আনন্দিত আমি, ভালো লাগছে। দু একটি কথা হলো আজকে এই সুযোগে আমার প্রিয় মানুষ, আমার প্রিয় অভিভাবক এবং গ্যান্ডেলের অভিভাবক বিশেষ করে আমাদের প্রিয় হায়াত ভাইয়ের ব্যাপারে কিছু বলতে পারবো বলে। যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন আধুনিক এই প্রযুক্তির মধ্য দিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন যে তারা সুন্দর সুন্দর কাজে এই ব্যবস্থাগুলোকে উন্মোচন করছেন। আসলে হায়াত ভাইকে আমাদের যে পরিচয় সেটি অনেক পুরনো। আমি যখন খেলাঘরে আসি বা সীমান্ত গ্রন্থাগারে যুক্ত হই, সম্ভবত 1980 সনের সময়, তখন হাসান ভাই নামে একজন গ্রন্থাগারিক ছিলেন সীমান্ত গ্রন্থাগারের। কোনো এক অজানা কারণে বা কোনো তার ব্যক্তিগত কারণে তিনি সীমান্ত গ্রন্থাগারে তখন রেগুলার সময় দিতে পারতেন না। তো সেটা আমার সাপে বর হয়েছে। সে সময় হাসান ভাইয়ের সেই অনুপস্থিতিতে আমি সীমান্ত গ্রন্থাগারে ঢুকে যাই এবং বইয়ের রাজ্যে প্রবেশ করি। সেই কালো কালো অক্ষরের সেই বইগুলো আমাকে কি যে নিবিড় ভালোবাসা আকৃষ্ট করে। দিন নেই রাত নেই, পড়ার বই থাকে, পড়ার বই উপরে দিয়ে রাখি, যেই মা বাবা সরে যায় আবার বইটা বের করে নিই। সেই কুয়াশার সিরিজ, সেই সময় সেই কালো ভবন, এরকম নিহারঞ্জনের অসংখ্য বই রাজ্যে আমি প্রবেশ করি সীমান্ত গ্রন্থাগারের মধ্য দিয়ে। তখন থেকেই হায়াত ভাইয়ের সাথে এক ধরনের সখ্যতা গড়ে ওঠে। বিশেষ করে হায়াত ভাই জ্ঞানের ফেরিওয়ালা, বিদ্যার ফেরিওয়ালা এবং আমাদের যে প্রগতি, আমাদের যে সামনে এগোবার যে মানসিক শক্তি, দৃঢ়তা, চেতনা, সেই জায়গাগুলোকে বিশেষভাবে নাড়া দেওয়ার জন্য, তৈরি করবার জন্য হায়াত ভাইদের মতো লোকের খুব বেশি প্রয়োজন। তখন এই এলাকাটা কলকাতার একটা বিশেষ লোকজন ছিল এখানে, বিশাল। কারণ 1947-এর পরে, রাষ্ট্রভাগের পরে বিশাল একটা অংশ কলকাতা থেকে মুসলিম একটা কমিউনিটি এখানে চলে আসে। বিশাল একটা সনাতন ধর্মীদের যে কমিউনিটি, তারা এখান থেকে চলে যায়। একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয় শিক্ষা, জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে, নানা জায়গায়। কারণ তারা সব ক্ষেত্রেই সনাতন ধর্মীরা এগিয়ে ছিল এসব কাজে, বিশেষ করে গ্রন্থাগার, বিদ্যায়, চেতনায়, পড়াশোনায়, নানাভাবে। আমরা আজও তার নিদর্শন দেখতে পাই যে যতগুলো স্কুল কলেজ যাই আছে প্রায় তাদের নামে। সেটাই তখন স্বাভাবিক ছিল। তো হায়াত ভাইরা আসছেন এখানকার না, হায়াত ভাইরা পশ্চিমবঙ্গ থেকে তার সপরিবারে তারা চলে আসেন, দেন আসেন সেই বাড়িতে। এবং তার বাড়ির একটা বৈশিষ্ট্য আছে, তার বাড়ির সম্ভবত 102 বা 101 বাই ক বা ক একটা এখানে ব্যাপার আছে। মানে অন্য বাড়িতে যেমন সি, বি, এ অনেক রকম থাকে, তার এখানে অদ্যাক্ষরের একটি বিষয় আছে বাংলার। তো ওটি একটি, যারা জানেন তারা আনন্দ পাবেন নিশ্চয়ই। আর তিনি ছিলেন আসলে তৎকালীন আমলে কিছু সাহিত্যিক ছিলেন, আবুল হাসনাত আমাদের দেন, মফিদুল হক এখনো আছেন যারা, ইমরুল চৌধুরী তখন তিনি লিখতেন। এরকম ডাকসাইটে বিখ্যাত কিছু লেখক ছিলেন, তাদের সাথে একটা সম্পর্ক হায়াত ভাইয়ের নিবিড় সম্পর্ক ছিল তার পড়াশোনার কারণে। কারণ আমরা অনেক অধ্যাপককে জানি, প্রচুর অধ্যাপক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে, জাহাঙ্গীরনগর থেকে নিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে, নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু আমরা কজন মধুর ইসলাম স্যারকে পাই, কজন আমরা সিক্স স্যারকে পাই, কজন আনিসুজ্জামান স্যারকে পাই, কজন জাফর আমরা স্যারকে পাই, বা কজন হায়াত ভাইকে পাই। সে হায়াত ভাই এরকম একজন মানুষ। হায়াত ভাই সবচেয়ে আমার কাছে অবাক করা কাণ্ড লাগতো, ওনার শিশুর একটা সারল্য ছিল তার ভিতরে, বরাবরই অদ্ভুত করে হাসতেন, অদ্ভুত খুব মজা করতেন এবং জীবনকে এত সুন্দরভাবে উনি গ্রহণ করেছিলেন যে নিবিড়ভাবে জ্ঞানের রাজ্য দিয়ে মানুষ এত ভালো থাকতে পারে, এটি আসলে তার ভাবেও খুব আমরা স্নেহধন্য হয়েছি। তার ছেলে আমাদের একটু ছোট ছিল, কিন্তু এখনো আমার বন্ধুত্ব, আমরা এখনো বন্ধুত্ব, সেই নিবিড় সৌম্যর সাথে সেই বন্ধুত্ব চালু আছে নানা সময় নানাভাবে। আর ওনার ওয়াইফ ছিলেন আমাদের টিচার, আমি জ্ঞানের স্কুলে পড়েছি যেহেতু, ওনাকে আমি শিক্ষয়িত্রী হিসেবে কিছুদিন পেয়েছি, ফিরোজা সম্ভবত নাম, যতদূর মনে আছে আমার, শিক্ষয়িত্রী হিসেবে। তো ভাবিকে, তো
তো হায়াত ভাইয়ের আসলে জাহাঙ্গীরনগরে তিনি পড়াতেন, কিন্তু হায়াত ভাইয়ের সখ্যতা আমাদের সাথে গ্রন্থকারকে ঘিরে এবং গ্রন্থকারের উনি দৈন্যতা দেখে খুব দুঃখ করতেন যে অত্র এলাকায় অর্থবিত্তশালী লোকের কোনোই অভাব নাই। কারণ এক ধরনের শব্দ আছে আমাদের বিক্রমপুরা, মানে এটাতে আমি নিজেও বাদ যাই না অনেকটা। তো ওই বিক্রমপুরারা প্রচুর বিত্তশালী, ইসলামপুর বিশেষ করে কাপড়ের ব্যবসা, হাড়ি অনেক রকম ব্যবসায় তারা প্রভূত এবং জাপানের প্রচুর পয়সায় তারা বৃত্তের অনেক 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 তারা করতে পেরেছেন, তাদের সৌভাগ্য সেটা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গ্রন্থকার নামক জায়গাটিতে তাদের সেই রকম ভালোবাসা, আকর্ষণ, সেই রকম মানে আমাদের দান খরাতের যে একটি প্রবণতা আছে, সেই জায়গাটা গ্রন্থকার খুবই মানে আমি ঠকেছে মনে করি যে গ্রন্থকার সবসময় পিছিয়ে ছিল। তারপরও সব জায়গায় যুগে যুগে কালে কালে কিছু মানুষ থাকে, অগ্রণী মানুষ, যারা নানা প্রতিকূলতার মধ্য দিয়েও, নানা চড়াই উত্তরাই পেরিয়েও এই গ্রন্থকার এই ধরনের জিনিসগুলোকে তারা আলোর বর্তিকাকে নিয়ে এগিয়ে যায়। রবীন্দ্রনাথ বলেছে যে আলো হাতে চলে আছে আধারেরও যাত্রী। এরকম যে যারা এই আলো হাতে যারা চলেছে, তার মধ্যে হায়াত ভাই ছিলেন আমাদের পথ নির্দেশক এবং পথের নিশানার অন্যতম একজন তীরন্দাজ। আমরা তাকে বিশেষভাবে পেয়েছি যখন উদীচীর সাথে যুক্ত হলাম। আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গ্যান্ডেরিয়া শাখা গঠন করলাম। তখন তার সভাপতি ছিলেন তিনি, সৌভাগ্যক্রমে সাধারণ সম্পাদক ছিলাম আমি। তখন থেকে খুব সখ্যতা গড়ে ওঠে তার বাসায়। বই ছিল তার বাসায়, এবং আপনারা শুনলে হাসবেন যারা আমার কথা শুনবেন, যে মই দিয়ে তিনি কি করতেন, মই দিয়ে তিনি বই পাঠতেন। অর্থাৎ তার উপরে এত উঁচু উঁচু জায়গায় বই থাকতো যে ওই উঁচু জায়গাগুলোতে তাকে বইগুলোকে নামাতে হলে তার মই লাগতো, মই দিয়ে তিনি বইগুলো নামাতেন। এবং তার এক ঘর, পুরো জায়গা যত্রতত্র বইয়েরই সমাবেশ, শুধু বই আর বই। একটা জলচকির মধ্যে চৌকি ছিল, উনি নিচে বসতেন, জলচকির মধ্যে বইগুলো নিতেন, একদিকে লিখতে থাকতেন। তার এক বন্ধু ছিল আমার যতদূর মনে পড়ে, আলমগীর ভাই, প্রতীক প্রকাশনীর মালিক। স্বাভাবিক, প্রকাশকের সাথে লেখকের তো একটা সম্পর্ক গড়ে উঠতেই হয়। এরকম অসংখ্য প্রকাশক তার সাথে সখ্যতা ছিল। বিশেষ করে বাংলাদেশে রবীন্দ্রনাথকে ছোটদের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এত সুন্দরভাবে লেখা আর আদৌ কেউ লিখেছেন কিনা বা ওরভাবে লিখেছেন কিনা আমার সন্দেহ আছে। উনি রবীন্দ্রনাথকে খুব সরল সহজভাবে ছোটদের কাছে পৌঁছে দিয়েছেন। তাকে রবীন্দ্র গবেষকও তাকে বলা হয়। তিনি বাংলার আনিসুজ্জামান স্যারের খুব প্রিয় মানুষ ছিলেন। আমি খুবই সৌভাগ্য, দীর্ঘ সময় আমার সাথে যখন তিনি কাজ করতেন, এর মাঝখানে তিনি আবার বাংলাদেশ উদীচী কেন্দ্রীয় সংসদ, যেটি সেন্ট্রাল কমিটি, যেটি প্রায় 250 থেকে 300 শাখা তখন সারা দেশে, দেশের বাইরেও প্রায় 5-10টি শাখা ছিল, যেখানে এখানে বাঙালি রয়েছে দেশের বাইরে। সেই সেন্ট্রাল কমিটির তিনি আগে থেকে সহসভাপতি ছিলেন সেখানকার, পরে সভাপতি নির্বাচিত হন। 3 থেকে 4 বছর উনি টানা কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাভাবিকভাবেই তিনি নানা জায়গায় তার প্রেসিডেন্ট হিসেবে যেতে হতো অতিথি হিসেবে বিভিন্ন শাখা জেলায়। তখন তার ছায়াসঙ্গী আমি হতাম। তার পরিবারও কয়েক জায়গায় গিয়েছে, সাথে আমার পরিবারও গিয়েছে, এবং আমিও ছায়াসঙ্গী হতাম। যেতে যেতে নানা ধরনের গল্পেও হতো, নানা গল্পের মধ্য দিয়ে এই মানুষটিকে আবিষ্কার করার চেষ্টা করেছি। এক কথায় শিশুসুলভ এই সারল্যর এই মানুষগুলোই আসলে আমাদের জাতির যে মূল জায়গা, আমার জাতির যে শিক্ষা এবং জ্ঞান এবং আগামী দিনের যে মানুষ হিসেবে একজন সত্যিকারের আলোর মানুষ হিসেবে বেড়ে ওঠার যে বিষয়গুলো, যেগুলো একটা মানুষের মধ্যে থাকা প্রয়োজন, সেই বিষয়গুলো হায়াত ভাইয়ের মতো লোকদের সাথে যত বেশি সংস্পর্শ রাখা যাবে, তত বেশি সে ধরনের মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ হয়ে উঠবে। হায়াত ভাইয়ের অনেকটা পরশ পাথরের মতন, তিনি যাকে ছোবেন তারাই একটা সুন্দর মানুষ হবে। তো এই মানুষগুলো এখন ক্রমশই কমে যাচ্ছে, কারণ মানুষ স্বাভাবিকভাবেই বৃত্ত এবং নেশার পেছনে, তার যে প্রতিষ্ঠা, তার বিভিন্ন রকম আর্থিক নেশা, সেই নেশার পিছনে যেভাবে ছুটছে মানুষ, তার থেকে সম্পূর্ণ পুরো বিপরীতমুখী একজন মানুষ হলো হায়াত মাহমুদ, আমাদের পুরোটাই। কারণ তার সমসাময়িক বহু মানুষ নানাভাবে তার থেকে 10-50 হাজার গুণ অর্থবিত্ত হয়েও যে কাজটি করতে পারেননি বা করার চেষ্টা করেননি, হায়াত ভাই সারা জীবন তার সেই চেষ্টাটা করে গেছেন। আজ পর্যন্ত
তিনি যদিও তার শারীরিক এই অবস্থায়, তার যে বয়স, তার যে সময়, সব কিছু মিলে তার কিছুটা ডিমেনশিয়ায় তিনি আক্রান্ত, যে অনেক কিছু তিনি ভুলে যান, এখন সব কিছু মনে রাখতে পারেন না। তারপরেও তার শিশুসুলভ সেই হাসি, সেই সারল্য আমাদেরকে আকৃষ্ট করে। বিশেষভাবে আকৃষ্ট করে তার নানা বইগুলো যে রয়েছে, সেই বইয়ের ভাণ্ডারে তিনি অহরহ নানা সময় নানাভাবে ব্যাকরণের জাদু দিয়ে বাংলা ভাষাকে সামনে নেওয়ার জন্য, বাংলা ভাষাকে ঋদ্ধ করবার জন্য, বাংলা ভাষাকে সবার কাছে পৌঁছে দেবার জন্য, ছোটদের কাছে আরও উপযোগী করে তুলবার জন্য তিনি প্রচুর বই লিখেছেন। এবং দুই ধরনের বই আছে তার। তার যেমন গবেষণালব্ধ বই আছে, আবার কিছু বই আছে যেগুলো পড়লে ছোটরা বিভিন্ন জীবনী অনেকের সম্পর্কে জানা, বিশেষ করে রবীন্দ্রনাথের বিষয়টা আমি আগে বলেইছি যে রবীন্দ্রনাথকে নিয়ে। আর তার আরেকটি বিষয় হয়তো জানেন না বা জানার কথাও না, তিনি যেখানেই মেধাবী পেতেন, কোনো মেধাবী মানুষ পেতেন, মেধাবী শিক্ষার্থী পেতেন তার জাহাঙ্গীরনগরের নানা জায়গায়, যে এমফিল করবে, ডক্টর করবে, ডক্টরেট করবে, তিনি ডেকে ডেকে এনে, তার যদি পয়সার অভাব থাকতো, গোপনে তিনি তার ফি দিয়ে, তার টাকা পয়সা জমা দিয়ে হলো, তার নিজের টাকা কর্তন করে হলো, তিনি চেষ্টা করতেন সেই মানুষটিকে, সেই ছেলেটিকে টেনে তুলতে এবং তাকে সামনে নিয়ে আসতে। তার একটি বই ছিল, খুব চমৎকার লেখা ছিল, আমার লেখাটির কথাগুলো খুব মনে পড়ে। লেখার এভাবেই লেখাটা ছিল, বাঙালি বলিয়া লজ্জা নাই। এই যে কথাটি, বাঙালি বলিয়া লজ্জা নেই, তো আমরা তো বাঙালি বলিয়া লজ্জা না, অনেক কিছু জানিই না আমরা বাঙালি বলিয়া, যে আমরা কে বাঙালি, কিসে বাঙালি, কীভাবে বাঙালি। তো হায়াত ভাই এই ধরনের যে বিষয়গুলো ছিল, আমাদের পূর্বপুরুষদের গৌরব গাথাগুলো, আমাদের যে বাঙালি হওয়ার যে আমরা যে গর্ব করার মতো বিষয়গুলো, এই বিষয়গুলো বারবার ইতিহাস থেকে নানাভাবে কুড়িয়ে তিনি সামনে নিয়ে এসছেন এবং আমাদের কাছে সাজিয়ে দিয়েছেন, যাতে আগামীতে আমরা একজন সুমানুষ, সোনার মানুষ, বাংলাদেশের জন্য, দেশের জন্য কিছু করবার জন্য এরকম মানুষ তৈরি হতে পারি। বারবার হায়াত ভাইরা এদেশ জন্মগ্রহণ করুক, বারবার হায়াত ভাইদের স্নেহধন্যে বাংলাদেশ সিক্ত হোক, এবং হায়াত ভাইদের মতো মানুষরা যত বেশি করে আমরা তার সংস্পর্শে যেতে পারবো এবং তারা বেশি করে জন্ম নেবে, আমাদের এই দেশ নিঃসন্দেহে, আমরা যে মুক্তিযুদ্ধের স্নাত বাংলাদেশ চাই, যে মুক্তিযুদ্ধের স্বপ্নে আমরা দেখি যে বাংলাদেশ গড়ে উঠবে, সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ স্বপ্ন মানুষ দেখেছিল, সেই সোনার বাংলাদেশ গড়তে আমরা এগিয়ে যেতে পারবো। আজকে হায়াত ভাইয়ের এই জন্মদিন উপলক্ষে হয়তো আরও অনেক কিছু গোছানোভাবে বলা উচিত ছিল বা বলা যেত, কিন্তু আমি শুধু স্মৃতি নির্ভর এবং তার সাথে চলা নির্ভর ওই গল্পের উপরেই ভিত্তি করে তার বিষয়গুলো আমি সামনে তুলে নিয়েছি। হায়াত ভাইয়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং হায়াত ভাইয়ের যাতে দীর্ঘজীবী হন এবং আমাদেরকে আরও কিছু দেওয়ার সুযোগ তার থাকে।